পয়সা করে পায়া তারপর থাইমা যায়। তো এই ধরনের ধান্দাবাজ লোককে যদি আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় আনেন তাহলে কেমনে হবে, এই দেশ কেমনে চলবে? ঠিক আছে, ইউনূস আসছে, আনছে এদেরকে, ইউনূস সহ সবাইকে তদন্ত করেন, তাদের প্রমাণিত হবে, জেল খাটবে 7 বছর, যাইয়া দীপমণির সাথে থাকবে, ওই যে বালুচর। জি, আমি মঞ্জু ভাই আপনার কাছে এখন সংসদ মানে সংবিধান নিয়ে সংবিধান সংশোধন না সংবিধান সংস্কার নিয়ে আমরা অনেক কথাবার্তা শুনতে পাচ্ছি, কিন্তু বিরোধী দলের কাছে আমরা একবারও কিন্তু হামের বিষয়টা ওইভাবে আমার চোখে পড়েনি। আপনি দেখেছেন কিনা যে হামের বিষয়ে তারা কিন্তু কোনো কথা বলছে না। বিরোধী দল বা এনসিপি যেভাবে মানে অন্যান্য বিষয়ে ভূমিকা রাখে, এই ব্যাপারে দেখি তাদের কোনো বক্তব্য নাই। তো আসিফ মাহমুদও 2 দিন আগে দেখলাম যে সংবাদ সম্মেলনে কথা বলল, কিন্তু এই নিয়ে কোনো কথা নেই তাদের। তো শুধু সংবিধান সংস্কার না সংবিধান সংশোধন সেটা নিয়েই তারা তারা এই তাদের কাছে এটা 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 সংসদে উঠে নাই এই বিষয়টা। শুধু তাদেরকে দোষ দিয়ে তো লাভ নাই। আপনার তো সরকার দলীয় কোনো সদস্য তো হেলথ মিনিস্টারের কাছে জানতে চায় নাই যে, বা দাবি করে নাই যে এটা নিয়ে আপনি একটা সিলেক্ট কমিটি করেন, সেই কমিটি রিপোর্ট দেখ কার দোষে এই জিনিসটা হয়েছে, একটা মহামারী হলো কি কারণে, সে তাদেরকে পানিশমেন্ট দেন, যারা চাকরিতে আছে বা চাকরিতে নাই কি কারণে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেন। সরকারি দলও তো চায় নাই। এখানে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে সরকারি দলও দিচ্ছে, এট দ্য সেম টাইম বিরোধী দল তো চরম দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। তাদের কাছ থেকে প্রথমে আসা উচিত ছিল, তারা তো সরকারকে ফেলে দিবে। 2 মাস হয় নাই সরকার, এখনই আপনার শুরু করে দিচ্ছে যে সরকার ফেলে দিতে হবে। সাথে একজন ফটোগ্রাফির ওই ভদ্রলোক উনি যে এখানে জড়ো হয়েছে, ওদের সাথে জড়িত হয়েছে, যে শেখ হাসিনা সরকার খুব, হ্যাঁ হ্যাঁ, শেখ হাসিনার সরকার খুব শক্ত ছিল, তাকে যখন আমরা ফেলে দিতে পারছি, এই সরকারকেও আমরা ফেলে দিতে পারবো। একটা সরকার নির্বাচিত হয়ে আসছে, 2 মাস হয় নাই, সেই সরকারটাকে ফেলে দিতে চায়। এটা কিভাবে, এটা কি কোনো গণতান্ত্রিক কথা? এটা তো একটা স্বৈরতান্ত্রিক প্রতিফলন। তারা ক্ষমতায় যাওয়ার জন্য এই কাজ করতেছে। তারা আর ফেলে দিবে, কেন ফেলে দিবে? তাদের যে সফলতা ব্যর্থতার তো এভালুয়েশন করার সময় হয় নাই। আপনার যে সফলতা ব্যর্থতা, এবং তারা যে এই যে ইসের যে যে জুলাই সনদ যদি তারা অ্যাডপ্ট না করে, তাহলে তারা তসরা লন্ডভন্ড করে ফেলা হবে দেশ। জুলাই সনদ নিয়ে তো বিএনপি বলতেছে জুলাই সনদে যা আছে আমরা সেগুলি করব, মানে আমরা সেটাকে সংবিধানের অংশ করব আইনগত ভাবে, অর্থাৎ 2/3 মেজরিটি নিয়ে বিল আসবে, 2/3 মেজরিটিতে পাস হবে, সেগুলি সংবিধানের অ্যামেন্ডমেন্ট হিসেবে আসবে, তাতে কোনো আপত্তি নাই। আপত্তি হচ্ছে একটা কথাই, যে এখানে তারা চাচ্ছে যে আপনার যে ওই বেসিক স্ট্রাকচার, মৌলিক যে কাঠামো, সে মৌলিক কাঠামো চেঞ্জ করে ফেলতে চায়। বলে যে এই মৌলিক কাঠামোগুলি হচ্ছে দেয়, মানে ইসের ওই স্বৈরতন্ত্রের সৃষ্টি করে। এখন মৌলিক কাঠামো তো আর সংসদ তৈরি করে নাই। মৌলিক কাঠামোটা যে ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার, এইটা ডেভেলপ করছে আদালতের মাধ্যমে। আদালত এক একটা বিষয়কে বলছে যে এই বিষয়গুলি হচ্ছে, এটা হচ্ছে মৌলিক বিষয়, এই সংবিধানের এই ক্যারেক্টার চেঞ্জ করা যাবে না, এটাকে চেঞ্জ করা যাবে না, দে স্ট্রাক ডাউন সেই সব। এই করতে করতে আপনার শুরু হয়েছে 1989-এ এরশাদের আমলে, যে আনোয়ার হোসেন চৌধুরী ভার্সাস বাংলাদেশ, ওইখান থেকে কিন্তু শুরু হয়েছে যে সপ্তম, আপনার যে এই যে সপ্তম অ্যামেন্ডমেন্ট, সপ্তম অ্যামেন্ডমেন্টকে বাতিল করে দিছে না সংসদ, এই আপনার আদালত, সেটা পাশ হয়েছিল, এবং সপ্তম অ্যামেন্ডমেন্টকে র্যাটিফাই করছিল না 86 এর গণভোট, সেটা বাতিল করে দিছে। গণভোটে বাতিল হয়ে গেছে আদালতের কাছে। এখন এরা বলতেছে সুপ্রিমেসি অফ দি পিপল, জনগণের অভিপ্রায়। এই যে 86 এর যে গণভোটটা হচ্ছিল, ওইটা জনগণের অভিপ্রায় ছিল না। যদি জনগণের অভিপ্রায় হয়, একেবারে সবকিছুর ঊর্ধ্বে চলে যায়, সুপ্রিম হয়, তাহলে তো এর সাথে রাজত্বই থাকার কথা। এই জায়গায় আমার হচ্ছে যে আপনারা বলেন যে এই যে এই মানে ওই কি বলে মৌলিক কাঠামো, বেসিক স্ট্রাকচার কি আছে? আছে যে গণতান্ত্রিক ভাবে রাষ্ট্র পরিচালিত হবে, আপনার বিচার বিভাগ ইন্ডিপেন্ডেন্ট থাকবে, আপনার এইখানে ধর্ম নিরপেক্ষতা থাকবে, এই ধরনের কতগুলি বিষয় আছে, এবং মানবাধিকার, বাক স্বাধীনতা,
এগুলো হলো বেসিক স্ট্রাকচার। এর ভিতরে কোন অনুচ্ছেদটা আপনার সন্ত্রাসবাদের জন্ম দেয়, স্বৈরতন্ত্রের জন্ম দেয়, এরা একজনও বলে না। এদের সব পণ্ডিতরা দিন রাত বলে যাচ্ছে যে জনগণের অভিপ্রায়, জনগণের অভিপ্রায়, জনগণের অভিপ্রায়। যেভাবে এই গণভোটটা হয়েছে, এইটা জনগণের অভিপ্রায় প্রকাশের কোনো সুযোগ ছিল? একটা হা বা না, 4টে প্রশ্ন, 84টা তার 7 প্রশ্ন, 84 7 প্রশ্ন। এটা একটা আপনার হা ভোটের ব্যালটের হা ঘরে আপনি টিক চিহ্ন দিয়ে রাখছেন, আর না জায়গায় আপনার দিয়ে রাখছেন, ক্রস চিহ্ন দিয়ে রাখছেন। কেন? কেন? সরকারের যারা এই গণভোটের জন্য অর্গানাইজ করছে, সরকার বলছে যে ঠিক আছে আমরা জানতে চাচ্ছি পাবলিক, তারা কিভাবে নিজেরা করে। এবং দেখেন আর একটা জিনিস, দেখেন যে ইউএনডিপির কাছ থেকে টাকা নিছে, যে রিপোর্টটা দেখলাম কোথায় যেন, কোন পত্রিকায়, এআই না আবার হয়, কারণ এআই তে খুব আমরা ইসের মধ্যে থাকি, যে এই হাঙ্গার প্রজেক্ট সুজন 6 কোটি টাকা নিচ্ছে এই ইউএনডিপির কাছ থেকে। কি করার জন্য? যে ভোট, প্রত্যেকটা জেলায় 5,000 করে ভোটের ব্যবস্থা করার জন্য। ইউএনডিপি বা এইভাবে টাকা দিতে পারে নাকি কোন একটা ভোটকে ইনফ্লুয়েন্স করার জন্য? পরে দেখা গেছে যে ওইখানে যেটা করছে, ফাঁকিবাজি করছে, 85% ভাউচার দিচ্ছে ভুয়া। এই তো হইতেছে আমাদের সুশীল সমাজ। এই সুশীল সমাজ মরণ বিলাসী সুশীল সমাজ। তারা একে একে 5-10 লক্ষ টাকার জন্য একেবারে জবাই হয়ে গেল, কোরবানি হয়ে গেল। এটা দুর্ভাগ্যজনক। এই জাতির ভবিষ্যৎ খুব খারাপ। যারা দিন রাত এই ইসের মতো, এই সকালবেলা মোরগ যেমন ডাকাডাকি করে, সেখানে দুর্নীতির কথা বলে, যে দুর্নীতি যেন না হয়, এটা না হয়, নিজেরাই দুর্নীতি করে বসে আছে। এটা উত্তর কি দেবে? এইসব যে ফেসবুকে যাচ্ছে, পত্রপত্রিকা উঠতেছে, কোনো উত্তর দেয় না। উট পাখির মতো মরুভূমিতে এই মাথা গুঁজে থাকে যে ঠিক আছে একসময় তো ঝড় চলে যাবে, তারপরে উঠবো। কিন্তু এদের তো কোনো লজ্জা নাই, লজ্জা শরম বলতে কিছুই নাই। যদি থাকতো তাহলে এই আলী রিয়াজের এই ইসের ওই পাঠশালায় যাইয়া, ফোয়ারে যাইয়া সবাই ই করে আসছে, মাথা মরা আসছে। আপনার একটাবার চিন্তা করলো না যে এই যে ঐক্যমত্য, কত পার্সেন্ট লোকের মধ্যে ঐক্যমত্য হয়েছে? কত পার্সেন্ট লোক? 40% হবে, 50% লোক হবে, বাকি লোক সবাইকে নিয়ে তো ঐক্যমত্য করতে হবে। সেটা তো করা হয় নাই। সুতরাং এগুলির কোনো নাই, ভ্যালিডিটি নাই। এটা আমরা আগেও বলছি, আমি এখনো বলি, এগুলির কোনো ভ্যালিডিটি নাই। এগুলি সবই একটা চক্র। এই এনজিও চক্র আইসা বাংলাদেশটাকে তছনছ করে দিয়ে গেল। শেখ হাসিনা উৎখাত করার পরে যে সুযোগ আসছিল দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ গড়ার, সেই সুযোগটা হেলায় হারাই দিছে। জি।